হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নতুন একটা টপিক বা নতুন একটা বই নিয়ে শুরু করব আজকে। সেটা হচ্ছে চতুর্থ শ্রেণীর জন্য প্রাথমিক গণিত নিয়ে প্রাথমিক বিজ্ঞান নিয়ে আজকে আমাদের আলোচনা। এবং আজকে পর থেকে আমরা প্রাথমিক বিজ্ঞানের প্রতিটা অধ্যায়ের একটা একটা করে ব্যাখ্যা দিয়ে এবং সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তোমাদের। সো আজকে হচ্ছে চতুর্থ শ্রেণী বিজ্ঞানের প্রথম ভিডিও। সো আজকে আমরা আলোচনা করবো বিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে। চলো দেখি আমাদের প্রথম অধ্যায়ের নাম কি, চলো দেখিনি। আমাদের বিজ্ঞানের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে জীব ও পরিবেশ। তো এটা নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে এবং পরবর্তী ভিডিওতে চেষ্টা করব এখানে যে প্রশ্নোত্তরগুলো সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করি আজকে আমাদের অধ্যায়টা। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে জীব ও পরিবেশ। জীব ও পরিবেশ জিনিসটা কি পড়ার আগে তা তোমাদের একটু বুঝে দেওয়ার চেষ্টা করি আমরা মনের ভাষায় বা বইয়ের বাদে নরমাল ভাষায়। জীব হচ্ছে যাদের জীবন আছে। জীব কি? যাদের জীবন আছে তাদেরই বলা হয় জীব। এই জীবকে ভাগ করা হয় দুই ভাগে। কি হবে? শুধু কি আমাদের একাই জীবন আছে? বলো তো, গাছপালা কি জীবন আছে না? না, হ্যাঁ, গাছপালারও জীবন আছে। সো গাছপালা একটা, পশু পাখি একটা, ঠিক আছে? এইভাবে দুইটা ভাগ করা হয়। জীব তাহলে কয় প্রকার? দুই প্রকার। এটা কি প্রাণী জীব, এটা কি উদ্ভিদ জীব। এখন জীব তো জিনিসটা বুঝলাম যে যাদের জীবন আছে তাদেরকে জীব বলে। এখন পরিবেশ জিনিসটা কি বলতে পারি? পরিবেশ জিনিসটা হচ্ছে আমরা যেখানে বসবাস করছি বা আমরা যেখানে থাকি, আমাদের চারপাশে, এই চারপাশটাই হচ্ছে কি আমাদের পরিবেশ। ওকে, তাহলে শুরু করি। প্রথমে দেখো, পরিবেশে জীব। আমাদের চারপাশে রয়েছে নানান বস্তু ও জীব, ঘটছে নানান ঘটনা, সব কিছু মিলে আমাদের পরিবেশ। বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন প্রাকৃতিক পরিবেশ। পরিবেশের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, একটা হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কোনগুলো? যে বন জঙ্গল, এগুলো কি প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক বলতে যেটা একা তৈরি হয়েছে, এই পরিবেশটা কি বা আল্লাহ তৈরি করছে, যেটা হচ্ছে প্রাকৃতিক বা একা তৈরি হয়েছে, সেইগুলোকে বলা হয় প্রাকৃতিক পরিবেশ। এবং মানুষের তৈরি পরিবেশ কোনগুলো? যেটা মানুষ তৈরি করেছে, যেমন ঘরবাড়ি, একটা এলাকা, বিল্ডিং, স্কুল প্রতিষ্ঠান, হসপিটাল, এগুলো কি মানুষ তৈরি করেছে, হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। বিভিন্ন পরিবেশ বিভিন্ন ধরনের জীব বাস করে। এই অধ্যায়ে আমরা জীবের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সেই সম্পর্কে জানব। মানে আমরা জীব না, আমাদের বেঁচে থাকার জন্য কি কিছু জিনিস প্রয়োজন না, খাবার, বস্ত্র, এই যেসব জিনিস প্রয়োজন সেসব নিয়ে এই অধ্যায়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। দেখো, প্রথমে কি আছে? বেঁচে থাকার জন্য জীবের কি খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি, বায়ু। কি বেঁচে থাকার জন্য জীবের খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি এবং বায়ু প্রয়োজন। জীবের আবাসস্থল, আশ্রয়স্থল, পানি এবং বায়ু প্রয়োজন। দেখো, প্রাণী বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও শক্তি পেতে অবশ্যই কি খাদ্য গ্রহণ প্রয়োজন। অবশ্যই কি প্রয়োজন? খাদ্য গ্রহণ প্রয়োজন। দেখো, প্রাণী বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও শক্তি পেতে অবশ্যই খাদ্য গ্রহণে কি হচ্ছে? খাদ্য গ্রহণ প্রয়োজন। কি গ্রহণ প্রয়োজন? অবশ্যই কি করতে পারে? খাদ্য গ্রহণ প্রয়োজন। দেখো, এই খাদ্য তারা পরিবেশের উদ্ভিদ এবং অন্যান্য প্রাণী থেকে পেয়ে থাকে। এই খাদ্য কোথা থেকে? এই খাদ্য তারা পরিবেশের বিভিন্ন উপাদান ও অন্যান্য প্রাণী হতে কি পেয়ে থাকে। অন্যান্য প্রাণী কি হতে পেয়ে থাকে? উদ্ভিদের ও শক্তি ও পুষ্টি উপাদান প্রয়োজন। যে উদ্ভিদদের কি খাবার প্রয়োজন? না, উদ্ভিদেরও খাবার প্রয়োজন হয়। সে বলছে যে উদ্ভিদের ও শক্তি ও পুষ্টি প্রয়োজন, তবে এরা প্রাণীর মতো খাদ্য গ্রহণ করে না। উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে। এখন দেখো, আবাসস্থল ও আশ্রয়স্থল কি? এই দুটো টপিক কিন্তু অনেকখানি ইম্পর্টেন্ট। যে পরীক্ষা আসবে আবাসস্থল আশ্রয়স্থল পার্থক্য বা সামথিং এরকম যে কোনো কিছু আসতে পারে। আবাসস্থল ও আশ্রয়স্থল। আবাস আমরা যেখানে চাই, আমরা ধরো তুমি এখন রাস্তায় যা ঘুমায় পড়ছো, সেটা তুমি আবাস, সেটা তুমি থাকতে পারবা, ঘুমাতে পারবা, বাট সেটা তোমার আশ্রয়স্থল হবে না। আবাসস্থল কি? যেখানে কোনো থাকতে পারলেই হয়েছে। আর আশ্রয়স্থল হচ্ছে তুমি থাকতে পারবা প্লাস সেখানে তোমার নিরাপদ থাকতে পারবা। যে কোনো দুর্যোগ থেকে, যে কোনো বিপদ থেকে তুমি কি নিরাপদে তোমার জীবন থাকতে পারবে। দেখো, এখানে আরো সুন্দর মতো এখানে আবাসস্থল আশ্রয়স্থলের পার্থক্য দিচ্ছি, আমি সেটা বলি। সকল জীবের আবাসস্থল প্রয়োজন। উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাই হলো তার আবাসস্থল। প্রাণী আশ্রয়স্থল ও প্রয়োজন। প্রাণীর কি আশ্রয়স্থল প্রয়োজন।
নর্মালি যেখানে সে বাস করে সেটাই তার কি আবাসস্থল। কিন্তু প্রাণী কি প্রয়োজন? আশ্রয়স্থল প্রয়োজন। আশ্রয়স্থল হলো প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান যা তাকে আক্রমণ বা বিরূপ আবহাওয়া থেকে, যেমন ঝড় বাদল থেকে রক্ষা করে। যেমন কোনো প্রাণী, যেমন পাখি, দেখো আশ্রয়ের জন্য গাছে বাসা তৈরি করে, আশ্রয়ের জন্য গাছে বাসা তৈরি করে, এটা কি দা আশ্রয়স্থল। ঠিক আছে। পানি ছাড়া কোনো প্রাণী, দেখো পানি ছাড়া কোনো জীবী বাঁচতে পারে না। উদ্ভিদের খাদ্য তৈরির জন্য পানি ব্যবহার করে। প্রাণীও তার খাদ্য পরিপাকে। আমি বলতে ভাইয়া পরিপাক জিনিসটা কি, তাই না? পরিপাক ওয়ার্ডটা আমাদের কাছে নতুন লাগতেছে না এবার? হ্যাঁ, এই পরিপাক ওয়ার্ডটা হচ্ছে আমরা যে খাবার খাই, ঠিক আছে, আমাদের খাবার খাওয়ার পরে খাবারটা কি এরকমই আমাদের পেটে থাকে না, এই খাবারটা খাওয়ার পরে খাবারটা ভেঙে খাবার থেকে কি আমাদের শরীরে শক্তিটা চলে আসে। নর্মাল যে আমি তুমি খাবার গিলে খাই, তুমি খাবার কি না, খাবারটা ভেঙে খাবারটা শক্তিতে রূপান্তর কি হবে। আমরা যদি খাবার খাই, নর্মাল ভাত যখন খাই, ধরো ভাতটা কি প্রথমে চাবাই না, চাবাই মানে ভাতটা মন্ড আকারে হয়ে যায় না, মানে মদা টাইপের হয়ে যায়, আরও ভেঙে যায়। তবে দেখো মাংস খাই, মাংসটা মুখ দিয়ে যখন খাই তখন কি কামড়া কেমন ছিঁড়ে খাই না, এমনকি অল্প অল্প ছিঁড়ে না, ছোটো ছোটো টুকরো হয় না, তিনি আমাদের পেটে যাওয়ার পরও পেটের মধ্যে একটা কেমিক্যাল আছে বা একটা অ্যাসিড আছে। অ্যাসিড বলতে বোঝায় মানে গলে যায়, অ্যাসিড মনে হচ্ছে অ্যাসিডে পুষে, মানে অ্যাসিড এমন একটা জিনিস তরল যেটা যে দেয় বিক্রিয়া করে বা খাবারটাকে কি গলায় ফেলে, খাবারটা পচতে সাহায্য, মানে এক ধরনের যদি খাদ্যটা মন্ড আকারে তৈরি করতে সাহায্য করে, ওটা কই করে আমাদের পরিপাকে করে, পরিপাকে এটা আমাদের জিনিসটা করে। আবার অনেক উদ্ভিদ ও প্রাণী পানিতে বসবাস করে। বায়ু, জীবের জন্য বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভিদ খাদ্য তৈরির সময় এবং বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। উদ্ভিদ ও প্রাণী উভয় বায়ু থেকে শ্বাস গ্রহণের সময় অক্সিজেন গ্রহণ করে। দেখো কি বলছে, উদ্ভিদ ও প্রাণী উভয় বায়ু থেকে শ্বাস গ্রহণের সময় অক্সিজেন গ্রহণ এবং প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। বেঁচে থাকার জন্য সকল উপাদান জীব পরিবেশ থেকেই পায়। তারপর দেখো কি বলেছে, সূর্যের আলো ও পানি ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না। কি সূর্যের আলো এবং পানি ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে। এখানে একটা আমাদের ছোট একটা চিত্র দেখতে পাচ্ছি বা এটা উদ্ভিদ দিতে পারছি। দেখো এটা হচ্ছে তার মাটির নিচের অংশ, তাই না? তো মাটির নিচের অংশ দেখো তো কি আছে, এখানে কি আছে পানি, সরি এখানে আছে পানি, এগুলো কি গাছের মূল। এই মূলটা কই আসছে দেখছো, একেবারে পানির নিচ পর্যন্ত চলে আসছে না, পানির নিচ পর্যন্ত চলে আসছে না, মানে এই মূলের সাহায্যে কি করে, ধরো পাইপে যদি খাবার টান দেয় না, সে মূলের মাধ্যমে নাকি পানিটা টান দিয়ে এই চলে পাতার মধ্যে নিয়ে আসে, ঠিক আছে, এই যে মূল। তারপর দেখো আর এই পাতার মধ্যে দেখো, তারপরে কি এই পাতার মধ্যে কি থাকে, অনেক ফুটা থাকে, এই ফুটার মাধ্যমে কি করে ওরা কার্বন ডাই অক্সাইড সব মানে আশেপাশে যে কার্বন আছে সেটা গ্রহণ করে আর সব এখানে মধ্যে খাদ্য তৈরি করে। খাদ্য তৈরি করার সময় ওরা সূর্যের আলো নেয় আর খাদ্য শেষ হয়ে যে অক্সিজেন থাকে, অক্সিজেন সেটাকে পরিবেশে বের করে দেয়, এটাই বলছে। দেখো এখন দেখো কি বলছে, উদ্ভিদ সূর্যের আলো ও পানি ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না। উদ্ভিদ সূর্যের আলো ও পানি ব্যবহার করে খাদ্য তৈরি করে। এই খাদ্য তৈরিতে বাতাসে কার্বন ডাই অক্সাইড ও প্রয়োজন। উদ্ভিদের বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শক্তি নিজের তৈরি করা খাদ্য থেকেই পেয়ে থাকে। খাদ্য তৈরির জন্য উদ্ভিদ সূর্যের আলো, পানি এবং কার্বন ডাই অক্সাইড কি করে ব্যবহার করে। ঠিক আছে বন্ধুরা, আমি খাবারের তালিকা দিয়েছি, এটা আপনারা রাখবেন। এখন দেখো ওকে, সমস্যা আজকে আমরা এই অধ্যায় শেষ করে দেব ইনশাআল্লাহ। ওকে, তারপর দেখো কি বলেছে, সারসংক্ষেপ। মানুষ শক্তি পাওয়ার জন্য পরিবেশে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। খাদ্যের জন্য মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিবেশের উপর নির্ভরশীল। খাদ্যের মাধ্যমে শক্তি প্রবাহ, এখন আমরা কীভাবে খাদ্যের মাধ্যমে শক্তি প্রবাহটা কি বুঝতে পারতেছি, অনেকে হয়তো বুঝতে পারতেছি না খাদ্যের মাধ্যমে শক্তি প্রবাহ কি। খাদ্যের মাধ্যমে এখানে বলেছে খাদ্য, আমরা যে খাবারটা খাই তার মধ্যে শক্তিটা কীভাবে যায়, সেই শক্তিটা কিভাবে যাচ্ছে বা কিভাবে এক জায়গা থেকে এক জায়গায় প্রদানিত হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা যদি আমি তোমাদের বলি। দেখো দেখো কিভাবে
খাদ্য আমাদের খাবারটা খায়, খাবারটা আমাদের যখন পেটে যায় সেটা থেকে ভেঙে আমাদের শক্তি পায়। এছাড়াও নর্মালভাবে দেখো এখানে কি দিতে পারছে, গাছ। আমরা কি গাছ খাই না? মানে গাছ বলতে আমি নর্মাল গাছের ফল খাই বা নর্মাল ছোটো ছোটো যে গাছগুলো সেগুলো খাইতে পারি আমরা, তাই না? এখন দেখো এখানে কি বলছে, একটা গাছ কীভাবে খাদ্য তৈরি করে, সূর্যের মাধ্যমে। এই গাছটাকে কে খায়, গাছগুলোর ফল কে খায়, খরগোশ। খরগোশ কে খায়, ঈগল, তাই না? এভাবে শক্তি প্রবাহ হচ্ছে। তারপর কি ঘাস বা লতাপাতা কে খায়, হরিণ। হরিণ কে খায়, এটা। আবার হরিণে কি খায়, বাঘ। আবার মানুষ কী খায়, গরু খায়, তাই না? খরগোশে খায় মাঝে মাঝে, তাই না? এগুলো খায়। মানে খাদ্য কীভাবে শক্তি প্রবাহ হচ্ছে, আমরা কি একজন আরেকজনকে এখানে খাচ্ছে, মানে খেয়ে মাধ্যমে তার শক্তিটা কি রূপ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। বেঁচে থাকার জন্য ও বৃদ্ধি সকল জীবের শক্তি প্রয়োজন। উদ্ভিদে সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। এই খাদ্য উদ্ভিদের দেখো উদ্ভিদের প্রয়োজনীয় শক্তি যোগায়। উদ্ভিদ সূর্যের আলো থেকে এই শক্তি পেয়ে থাকে। দেখো প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। বেঁচে থাকার জন্য তাদের অবশ্য উদ্ভিদ বা অন্য প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করতে হয়। দেখো দেখো পরিবেশের খাদ্য, দেখো পরিবেশের খাদ্যের মাধ্যমে সূর্য থেকে উদ্ভিদ এবং প্রাণী থেকে, দেখো কি বলছে, দেখো পরিবেশে খাদ্যের মাধ্যমে সূর্য থেকে উদ্ভিদ এবং প্রাণী থেকে, দেখো উদ্ভিদ থেকে প্রাণীদের শক্তি কি হতে প্রভাবিত হতে থাকে, মানে এক জায়গা থেকে এক জায়গায় শক্তি কি হয়, এক ধাপ থেকে এক জায়গায় শক্তি প্রবাহিত হয়। আশা করি বুঝতে পারছি। পরিবেশের পরিবর্তনের কারণসমূহ। প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশের পরিবর্তনটা, এখন পরিবেশের পরিবর্তন একটু কনফিউজ লাগছে তোমার ওয়ার্ডটা। পরিবর্তন জিনিসটা হচ্ছে যেটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হওয়াটা তোমার বুঝতে পারা। পরিবর্তন বলতে আগে এরকম ছিল জিনিসটা, এখন জিনিসটা অন্যরকম হয়ে গেছে। মানে দোষ, তুই অনেক পরিবর্তন হয়ে গেছিস, বা আগে তোমার বন্ধু অনেক ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে, বা খারাপ ছিল ভালো হয়ে গেছে। মানে এই জিনিসটাকে বলা হয় পরিবর্তন। মানে আগে যেমন সেটা অন্যরকম হয়ে যাওয়া। দেখো পরিবেশ পরিবর্তন, মানে আমাদের পরিবেশটা কি আগে অনেক সবুজ এমন ছিল, বাট এখন কি আস্তে আস্তে মানুষ গাছ কেটে ফেলছে, মানে পরিবর্তন হচ্ছে না। এই পরিবর্তনের কারণগুলো কি কি সেটা আমরা এখন জানবো। প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের নানান কর্মকাণ্ডের কারণে পরিবেশের পরিবর্তন হয়। প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা, বন্যা, ঝড়, ভূমিকম্প কারণে পরিবেশের পরিবর্তন ঘটে। মানুষ তার প্রয়োজনীয় জ্বালানি এবং গৃহ নির্মাণের সামগ্রীর জন্য অনবরত গাছপালা কেটে চলছে। আবার শস্য উপাদান, খামার তৈরি এবং বাড়িঘর, রাস্তাঘাট ও কলকারখানা তৈরিতে গাছপালা কেটে বনভূমি নষ্ট করছে। বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আরোহণ করতে ও মানুষের পরিবেশের পরিবর্তন করছে। এখানে দেখো মানুষ বনের গাছ কেটে রাস্তা তৈরি করছে। দেখছো এখানে গাছ কেটে ফেলেছে, এই যে গাছ কেটে কি করছে, রাস্তা তৈরি করছে। তারপর আবার দেখো জ্বালানি কাঠ সংরক্ষণে আসবাবপত্রের জন্য গাছ কাটছে, যে গাছগুলো কেটে ফেলছে, যে গাছ এখানে কেটে ফেলছে। তো দেখো ঝড়ে পরিবেশের পরিবর্তন হচ্ছে, ঝড় বৃষ্টির কারণে পরিবেশের পরিবর্তন হচ্ছে। তারপর দেখো পরিবেশের পরিবর্তনের প্রভাব। এখন আমাদের পরিবেশটা পরিবর্তন হতেছে, এরপরে কি সমস্যা হচ্ছে সেটা আমরা জেনে নিই। পরিবর্তনের প্রভাব বলতে ধরো তোমার বন্ধু আগে থেকে খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে যাওয়া কী হয়েছে, তোমার সাথে খারাপ ব্যবহার করতেছে বা সামথিং, এরকম পরিবর্তন হওয়ার পরে কি হয়েছে আমার সে কীরকম আছে। দেখো পরিবেশের পরিবর্তনের ফলে বৃষ্টিপাত এবং তাপমাত্রা পরিবর্তন ঘটে। বৃষ্টিপাত এবং তাপমাত্রা পরিবর্তনের কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ঝড় এবং ভূমিধস হতে পারে। প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষ ও অন্যান্য জীবের জীবন এবং দেখো বাসস্থানে মারাত্মকভাবে কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। দেখতে পাচ্ছি বন্যা হচ্ছে, তারপরে এখানে খরা। তাহলে বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে এই অধ্যায়টা আমরা কি জানতে চেয়েছি। সো পরবর্তী ভিডিওতে আমরা এটার প্রশ্ন উত্তর এইগুলো বাকিগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আশা করি সেই ভিডিও তোমাদের দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।